আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা নমুনা পরীক্ষার নামে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ ঢাকা শিশু হাসপাতালের 2 কর্মকর্তার বিরুদ্ধে। করোনায় দ্বিতীয় ধাক্কাকে গুরুত্ব দিয়ে তৈরি হয়নি এবারের বাজেট, মত অর্থনীতিবিদদের। এবং আজ ঐতিহাসিক 6 দফা দিবস, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনার নমুনা পরীক্ষার নামে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা শিশু হাসপাতালের 2 কর্মকর্তার বিরুদ্ধে। সরকার নির্ধারিত ফি 100 টাকা হলেও জনপ্রতি 5,000 টাকা নিত তারা। এই বিষয়ে গঠিত তদন্ত কমিটি এরই মধ্যে অনিয়মের সত্যতা পেয়েছে। কমিটির রিপোর্ট পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান হাসপাতালের পরিচালক শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান শিশু হাসপাতালের 2 কর্মচারীর যোগ সাজশে করোনার নমুনা পরীক্ষা করাতো চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনে। এজন্য তারা জনপ্রতি 5,000 টাকা করে নিতেন। হাসপাতালের এপিডেমিওলজিস্ট কিঙ্কর ঘোষ এবং জুনিয়র অফিসার অ্যাডমিন আতিকুল ইসলাম টাকা লেনদেন সহ নমুনা সংগ্রহ সরঞ্জাম সরবরাহ কাজে জড়িত ছিলেন। তদন্ত কমিটির রিপোর্টে এসব তথ্যের সত্যতা মিলেছে। অভিযুক্ত আতিকুল এ ব্যাপারে কথা বলতে নারাজ। তার বিরুদ্ধে নিয়োগ জালিয়াতিরও অভিযোগ রয়েছে। হাসপাতালের এপিডেমিওলজিস্ট কিঙ্কর ঘোষ বলছেন তারা ষড়যন্ত্রের শিকার। তিনি যে পদে আছেন তা চিকিৎসকদের পদ হলেও দুর্নীতির মাধ্যমে সেখানে নিয়োগ পেয়েছেন বলেও অভিযোগ উঠেছে। বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের রিকোয়েস্টে আমরা করতে হয়েছে। প্রত্যেকটা পরীক্ষা করার আগে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনে আমরা কনসার্ন নিয়েছি। এটা আমাকে একটু সোশ্যালি বলেন, মেন্টালি বলেন, আর যেভাবে বলেন আমাকে একটু হ্যারাস করা ছাড়া আর কিছুই না। তদন্ত কমিটি মনে করে এই দুজনের জন্য শিশু হাসপাতালের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার সৈয়দ শফি আহমেদ জানান, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে যাচাই বাছাইয়ের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কমিটির রিপোর্ট গৃহীত হয় ব্যবস্থাপনা বোর্ডে এবং তাদের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থনের জন্য বলে। আত্মপক্ষ সমর্থন করার পর 2 কর্মকর্তাকে করার পরে ব্যবস্থাপনা বোর্ড একটা অধিকতর তদন্ত কমিটি করে একজনের মাধ্যমে, যা এখন প্রক্রিয়াধীন আছে। যে রিপোর্ট আমরা পাওয়ার ভিত্তিতে যদি তিনি দোষী সাব্যস্ত হন তাহলে ঢাকা শিশু হাসপাতালের চাকরিবিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে জেকেজি রিজেন্ট সহ কয়েকটি প্রতিষ্ঠান কোভিড-19 পরীক্ষার নামে অনিয়ম করে সমালোচনার জন্ম দিয়েছিল। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। রাশিয়া থেকে দ্রুত 5 মিলিয়ন করোনা টিকা স্পুটনিক ভি আমদানি করতে আগ্রহী বাংলাদেশ। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার ইগভেটের সাথে বিদায়ী সাক্ষাতে তিনি এসব কথা বলেন। রাশিয়া থেকে দ্রুত টিকা আমদানি ব্যাপারে বিদায়ী রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন পররাষ্ট্রমন্ত্রী। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 38 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দেওয়া হল 12,839 জনে। মৃতদের মধ্যে 25 জন পুরুষ ও 13 জন নারী। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ 12 জন মারা গেছেন। সর্বশেষ 24 ঘন্টায় 15,613টি নমুনা পরীক্ষায় 1,676 জনে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 10.73%। নতুন করে সুস্থ হয়েছে 1,897 জন। স্বাস্থ্য দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আত্মস্বীকৃত খুনির মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। খেতাব বাতিল হওয়া খুনিরা হচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিম এবং SHMHNB নূর চৌধুরী, লেফটেন্যান্ট AM রাশেদ চৌধুরী ও নায়েক সুবেদার মুসলিম উদ্দিন খান। এই বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, 4 খুনির মুক্তিযুদ্ধের বীরত্বসূচক খেতাব থাকায় জাতির জন্য লজ্জাজনক, তাই এই গেজেট বাতিল করা হয়েছে। গত 9 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সভায় তাদের খেতাব বাতিলের সুপারিশ করা হয়। এবারে প্রস্তাবিত বাজেট করোনায় দ্বিতীয় ধাক্কাকে গুরুত্ব নিয়ে তৈরি করা হয়নি বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এটিএন বাংলা স্টুডিওতে জাতীয় বাজেটের পরিচালনা নিয়ে মুক্তমত অনুষ্ঠানে আলোচকরা বলেন,
মহামারীতে দরিদ্র হওয়া মানুষের কাছে অর্থ পৌঁছে দেওয়া, বেকার যুবক ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য নেই তেমন পরিকল্পনা। তবে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, বাজেট বাস্তবায়নে বিদ্যমান সমস্যাগুলো দিনে দিনে কাটিয়ে উঠছে সরকার। রিপোর্ট আদ্দিন সচিবের। আগের বছরগুলোর মতোই এবারও প্রস্তাবিত বাজেট নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন বাস্তবতার প্রতিফলন নেই এবারের বাজেটে, আবার কেউ মনে করেন সময় উপযোগী এই বাজেট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী তাই মানুষের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। এটিএন বাংলার মুক্ত মত অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানও আশা করেন এই বাজেটের সুফল পাবে দেশ ও জনগণ। সূর্যের আলো যেমন সকালের সমান পায় না, প্রবৃদ্ধির ফলও সকলের উপর সমান পড়ে না, কম বেশ হয়, বাস্তবায়ন কম হয়, অপচয় হয়, এগুলো আমরা সচেতন। আমাদের সরকার প্রধান, আমি এটা জোর গলা বলতে পারি সাহস নিয়ে, তিনি প্রতিনিয়ত এটা মোকাবেলা করেন। তিনি চান এগুলা সরে যাক। অর্থমন্ত্রী যেটি বলেছেন যে প্রতি মাসে 25 লক্ষ করে ভ্যাকসিন প্রদান করা হবে, তাহলে সেই ভ্যাকসিন আসলে কত বছরের মধ্যে আমাদের এই জনগোষ্ঠীকে কভার করবে সেই দিক নির্দেশনা কিন্তু বাজারের মধ্যে ছিল না। সে কারণে এই ভ্যাকসিনেশনটাকে যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে জীবন জীবিকার যে বাজেটটি, সে বাজেটটি বাস্তবায়ন কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। তবে সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের চিহ্নিত করে সরকারের উচিত তাদের পাশে দাঁড়ানো। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাজেট বাস্তবায়নে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। কর্মসংস্থানের এই বাজেটের তেমন একটা কোনো দিক নির্দেশনা নাই। সব মিলিয়ে এই বাজেটটি আসলে যদিও বলা হচ্ছে যে ব্যবসা বান্ধব বাজেট, কিন্তু অতি দরিদ্র এবং মধ্যবিত্তের জন্য কতখানি উপকারভোগী বাজেট হবে সেটি কিন্তু একটা বড় চ্যালেঞ্জের বিষয়। যে বাজেটটি তৈরি হয়েছে সেটা দ্বিতীয় ধাক্কাকে বিবেচনা করেই তৈরি হয়নি। যারা নতুনভাবে গরিব হয়েছে তাদের আপনি কোনো সময় ঋণ সহায়তা দিয়ে তাদের উন্নতি করতে পারবেন না, তাদের প্রত্যক্ষ অর্থ সহায়তা দিতে হবে। পৃথিবীর সব দেশেই তাই করা হয়। বাংলাদেশে আমাদের সেই অর্থ সহায়তা দেওয়ার পরিমাণ 0.5% না জিডিপির আর কি, এবং এবারও যেটুকু বাড়ানো হয়েছে সেটা সামান্যই, এবং সেটার ভিতর দিয়ে বাংলাদেশে এই মুহূর্তে 3 থেকে 4 কোটি নতুন যে দরিদ্র মানুষের সৃষ্টি হয়েছে তার আমরা কাছে পৌঁছাতে পারবো বলে মনে হয় না। অনুষ্ঠানে স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, শিক্ষাসহ দুর্যোগ ব্যবস্থাপনা খাতে আরও বরাদ্দ বাড়ানোর কথা বলেন আলোচকরা। নিরাপত্তা বলয়ের জন্য যেই টাকা আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। জীবনযাপনের জন্য আজ ঐতিহাসিক 6 দফা দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এদিন বাঙালি মুক্তি সনদ 6 দফা আদায়ের লক্ষ্যে আওয়ামী লীগের ডাকা হরতালে নিরস্ত্র জনতার উপর পুলিশ ও তৎকালীন ইপিআর গুলি বর্ষণ করে। এতে ঢাকা এবং নারায়ণগঞ্জের মনু মিয়া, শফিক ও শামসুল হক সহ 11 জন শহীদ হন। তাদের রক্তে 6 দফা আন্দোলন স্ফুলিঙ্গের মতো দ্রুত ছড়িয়ে পড়ে। রাজপথে নেমে আসে বাংলার মুক্তিকামী জনগণ। পাকিস্তানি শাসন, শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির লক্ষ্যে স্বৈরাচার আইয়ুব সরকারের বিরুদ্ধে 1966 সালে 5 ফেব্রুয়ারি লাহোরে তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সব বিরোধী রাজনৈতিক দলকে নিয়ে ডাকা জাতীয় সম্মেলনে পূর্ব বাংলার জনগণের পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি উত্থাপন করেন। প্রস্তাবিত বাজেটে বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের উপর 15% আয়কর প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংসদ সদস্যরা। বিএনপি সংসদ সদস্যদের পাশাপাশি সরকার দলীয় সাংসদরাও একই দাবিতে বক্তব্য রাখেন সংসদে। আলোচনায় করোনা টিকা ও স্বাস্থ্য খাতে বরাদ্দের বিস্তারিত জানতে চান অনেক এমপি। শারফুল আলমের রিপোর্ট। রোববার সংসদ অধিবেশনে সরকার দলীয় সংসদ সদস্যরা প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে বলেন, জীবন ও জীবিকা রক্ষায় এই বাজেট বাস্তবায়নযোগ্য। সম্পূরক বাজেট আলোচনায় নতুন করে 15% কর শিক্ষা খাতের প্রসারে বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছেন অনেকেই। যে বেসরকারি কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আপনি 15% ভ্যাট আরোপ করে দিলেন, কর আরোপ করলেন, এটা কথা হলো মাননীয় স্পিকার? এক্ষেত্রে বেসরকারি উদ্যোগের ভিত্তিতে যে প্রসারণের কথা আমরা বলছি, যে উপযোগ পাওয়ার আশা আমরা করছি, সেই প্রসারণ ঘটবে না। অর্থনীতি পুনরুদ্ধারে বাজেট নিয়ে বিএনপি ও কিছু গবেষণা সংস্থার নেতিবাচক বক্তব্যের সমালোচনা করেন সরকার দলীয় সংসদ সদস্যরা। তবে করোনাকালীন বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ নিয়েও প্রশ্ন সরকার বিরোধীদের। যে মন্ত্রণালয় করোনার মতো এত জরুরি অবস্থাতেও তার বরাদ্দকৃত অর্থ খরচে এত অদক্ষতা দেখিয়েছে, সেই মন্ত্রণালয় বরাদ্দ বাড়ানোর অর্থ যে কি সেটা দেশের মানুষ খুব ভালো বোঝে। বিএনপির নেতৃবৃন্দ ও দুঃখের বিষয় সিপিডি এমনকি পলিসি রিসার্চ ইনস্টিটিউটের যে প্রতিক্রিয়া আমরা দেখছি তার কারণ কিন্তু অন্য। এর আগে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে বাজেট আলোচনা শুরু হয়। আমার আর কার প্রয়োজন হবে। শরফুল আলম, এটিএন বাংলা,
ঢাকা। আপনাদের সকলকে সহযোগিতা। আগের পাঠানো 18,000-এর পাশাপাশি আরও 80,000 রোহিঙ্গাকে ভাষাঞ্চলে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আবাসন সহ তাদের মৌলিক অধিকার নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কাইকাউস এসব কথা বলেন। অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং ইউরোপীয় ইউনিয়ন ও UNHCR এর প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, ভাষাঞ্চলে পরিবেশ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বসবাসের উপযোগী ব্যবসা সহ সব মৌলিক অধিকার নিশ্চিতে সরকার সচেষ্ট বলেও জানান তিনি। গণতন্ত্রে বিশ্বাস না করায় বিএনপি নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সব নির্বাচনে হারায় বিএনপি নেতারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। হকার্স লীগের 21তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধর পথে এগিয়ে যাচ্ছে দাবি করে ওবায়দুল কাদের আরও বলেন, সবাই এটা স্বীকার করলেও বিএনপির চোখে তা ধরা পড়ে না। দাতাদের দয়ার উপর নির্ভর করে বিএনপির বাজেট হতো, আর বিদেশ নির্ভরতা নয়, নিজস্ব সম্পদের উপর ভিত্তি করে এখন বাজেট হচ্ছে। সরকারের অন্ধ সমালোচনা করতে গিয়ে বিএনপি দেশ ও জাতির অর্জনকেও অস্বীকার করছে। বিদেশি শিল্পীদের দিয়ে বিজ্ঞাপন নির্মাণ করলে নির্মাতা প্রতিষ্ঠানকে জনপ্রতি 2 লাখ টাকা দিতে হবে সরকারকে। এছাড়া যে টেলিভিশনে এই বিজ্ঞাপন প্রচার হবে তাদের 20,000 টাকা এককালীন দিতে হবে। সচিবালয়ে চলচ্চিত্র পরিচালক সমিতির নতুন কমিটির নেতাদের সাথে সাক্ষাৎ শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এসব কথা বলেন। এ সময় আরও জানানো হয়, সিনেমা হল সংস্কার, বন্ধ হল চালু এবং নতুন হল নির্মাণে 1000 কোটি টাকা বরাদ্দ রেখেছে সরকার। টেলিভিশনগুলোতে অনেকগুলো বিজ্ঞাপন প্রচারিত হয়, যে বিজ্ঞাপনের অভিনেতা অভিনেত্রী যেগুলো বিদেশ থেকে করিয়ে আনে। বিজ্ঞাপন চিত্র বানাতে পারবেন বিদেশি শিল্পী দিয়ে, তবে প্রতি শিল্পীর জন্য 2 লক্ষ টাকা করে আপনার ফি দিতে হবে। এবং যেই টেলিভিশন এই বিদেশি শিল্পী সমেত বিজ্ঞাপন প্রচার করবে সেই টেলিভিশনকেও এককালীন 20,000 টাকা করে জমা দিতে হবে। সরকারের বাইরে থাকা দলগুলোকে নিয়ে নতুন জোট না হলেও যুগপৎ কর্মসূচি নিয়ে রাজপথে নামার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা জানান। এ সময় তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে রাজনীতিতে ফিরলে জনগণ তার নেতৃত্বে রাজপথে নামবে। এ কারণে সরকার তাকে সুচিকিৎসার জন্য বিদেশ যেতে দিচ্ছে না বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। খালেদা জিয়া গৃহবন্দী আছেন, প্রতিটি মুহূর্তে তারা তাকে আপনার ঘিরে রেখেছে। সবাইকে অনুরোধ করবো যে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আমরা কাজ করছি, চেষ্টা করছি যে সমস্ত রাজনৈতিক দলগুলোকে, দেশপ্রেমিক দলগুলোকে একখানে করে একজোট হয়ে আপনার জোট না হোক, আমরা যুগপৎ আন্দোলন করে আমরা বেরিয়ে আসতে পারি কিনা সেই চেষ্টা আমরা করি। প্রতারণার মাধ্যমে বহু তরুণীকে ধর্ষণের পর অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে টিকটক সচিব। ভুক্তভোগী এক তরুণীর অভিযোগের পর নোয়াখালীর সোনাইমুড়ি থেকে তাকে গ্রেফতার করে পল্লবী থানা পুলিশ। এদিকে গাজীপুরের টঙ্গী নৃশংস হামলার সাথে জড়িত কিশোর গ্যাং ডি কোম্পানির লন্ডন বাপ্পি ও নীরব সহ 12 জনকে গ্রেফতার করেছে র্যাব। রিপোর্ট করছেন শারমিন রিহা। রাজধানীর পল্লবী এলাকার ভুক্তভোগী এক তরুণীর অভিযোগের পর নড়েচড়ে বসে থানা পুলিশ। শারীরিক সম্পর্কের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগী ওই তরুণীকে দিনের পর দিন ভোগ করে আসছিল টিকটক সচিব। শুধু ভোগ করেই ক্ষান্ত হননি, ওই তরুণীর কাছ থেকে হাতিয়ে নেয় বিপুল অঙ্কের টাকা। তার এই অপকর্মে রাজি না হওয়ায় তাদের শারীরিক সম্পর্কের একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয় প্রতারক সজীব। তবে শেষ রক্ষা হয়নি, নোয়াখালী সোনাইমুড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। আসামি যতই চালাক হবে আমরা তার থেকে বেশি চালাক, তা কেউ অপরাধ করে পার পাবে না। বাদীর যে অভিযোগ সে মোটামুটি স্বীকার করছে। আমরা তার মোবাইল, ল্যাপটপ এগুলোর মাধ্যমে কিছু পাইছি, কিছু ফেক আইডি পাইছি। তো সেই ফেক আইডিগুলো আমরা বিশেষজ্ঞের মতামত নেওয়ার জন্য ফরেন্সিকে পাঠাবো সিআইডিতে। পরবর্তীতে রিপোর্ট আসলে আসামির বিরুদ্ধে আমরা একটা ভালো চার্জশিট
প্রদান করব। এদিকে গত 25 মে ফুচকার দোকানে বসার জায়গা কেন্দ্র করে টঙ্গী এলাকায় ভাঙচুর হামলা চালানো কিশোর গ্যাং ডি কোম্পানি বা ডিয়ারিং কোম্পানির বাপ্পি ও নীরব সহ 12 জনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানায় নিজেদের আধিপত্য ধরে রাখতে এলাকায় প্রায় তারা মারামারিতে লিপ্ত থাকত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা ওদের কাছ থেকে জেনেছি যে তারা বিভিন্ন ধরনের অপকর্ম এলাকায় করে আসছে এবং এলাকাবাসীর তথ্য মতে তারা যে শুধু মাদক চাঁদাবাজি এটার সাথে জড়িত না, তারা একটি ফুচকা দোকানে গিয়েছে ফুচকা খাওয়ার জন্য, সেখানে কোনো বসার জায়গা ছিল না, তারা 3 জনকে বলেছে উঠে যেতে দেরি হওয়ার প্রেক্ষাপটে 2 জনকে তারা ওখানে স্থানীয়ভাবে ওইখানেই তারা লাঠি দিয়ে তাদেরকে জখম করে। এখন পর্যন্ত আমরা যে ডি কোম্পানি বা ডিয়ারিং যে কোম্পানিটি পেয়েছি, এই কোম্পানির পৃষ্ঠপোষক হিসেবে তাদেরকে টাকা পয়সা দেয়া, তাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করানো, এই পৃষ্ঠপোষক হিসেবে আমরা লন্ডন বাপ্পি এবং পাপ্পু জেলে যাওয়ার পূর্বে পাপ্পুকে পেয়েছি, যে বিভিন্ন সময় তারা এদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছে। কিশোর গ্যাং কালচার বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলেও জানানো হয় সংবাদ ব্রিফিংয়ে। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। এবার পারটেক্স খেলার খবর। বিশ্বকাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে জয়ের খরা কাটানোর সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ। তবে তাদের হারানো বেশ কঠিন হবে বলে মনে করছেন দলের কোচ ও খেলোয়াড়রা। কাতারের জসিম বিন হামাদ স্টেডিয়ামে আজ রাত 8টায় শুরু হবে ম্যাচটি। পরাগ আরমানের রিপোর্ট। 2003 সালের পর ভারতকে আর কখনো হারাতে পারেনি বাংলাদেশ। 18 বছর আগের সেই জয়ের পর 7 ম্যাচ খেলে 3টিতে হেরেছে লাল সবুজের দল, আর ড্র করেছে 4টিতে। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কলকাতায় ভারতের বিপক্ষে এগিয়ে থেকেও শেষ সময় ড্র করতে হয়েছিল জামাল ভুঁইয়াদের। সম্প্রতি বাংলাদেশ বেশ ভালো ফুটবল উপহার দিচ্ছে, সেই ধারা ধরে রেখে ভারতকে পরাস্ত করতে চাইছেন কোচ জেমি ডে। আফগানিস্তানের বিপক্ষে শীর্ষদের পারফরমেন্স আশাবাদী করছে এই কোচকে। Hopefully we can perform well. If we don't, obviously we're going to be disappointed with the end result. But at the moment, we're all confident and looking forward to the game. তবে এবার আর কোনো ভুল করতে চাইছে না বাংলাদেশ দলের খেলোয়াড়রা। 1.5 যুগ আগের মতো এবারও জয় চাইছেন তারা। তার জন্য প্রবাসীদের মাঠে গিয়ে দলকে উৎসাহ দেওয়ার আহ্বানও জানান তারা। Come and support us tomorrow for the Bangladeshis who are in Qatar. We need your support and everybody pray for the team and hopefully we will give you a good result. এখনো পর্যন্ত 29 বারের মোকাবেলায় ভারত জিতেছে 15 বার, আর বাংলাদেশের জয় মাত্র 3টিতে। বাকি 11টি ম্যাচ ড্র হয়েছে। তবে বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী রাউন্ডে যাওয়ার স্বপ্ন ইতিমধ্যেই শেষ ভারতের। আর বাংলাদেশের সঙ্গে এই ম্যাচ হারলে 2023 সালে চীন এশিয়ান কাপে খেলার স্বপ্ন ফিকে হয়ে যাবে তাদের। পরাগ আরমান, এটিএন বাংলা। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগে ওয়ান্ডার্সকে 2-0 গোলে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছে। আর অগ্রণী ব্যাংকের সাথে 3-3 গোলে ড্র করেছে কারওয়ান বাজার প্রগতি সংঘ। কমলাপুর স্টেডিয়ামে প্রথমার্ধে অগ্রণী ব্যাংক 2-1 গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে কারওয়ান বাজারের 2 খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও অগ্রণী ব্যাংকের সাথে 3-3 গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে। এদিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অন্য ম্যাচে মিনহাজ ও বাদলের গোলে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে হারায় ওয়ান্ডার্স। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। রাজধানী মহাখালী 7তলা বস্তিতে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে। করোনার নমুনা পরীক্ষা নামে বাড়তি টাকা নেওয়ার অভিযোগে ঢাকা শিশু হাসপাতালে 2 কর্মকর্তার বিরুদ্ধে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।